কাদামাটি ছুঁড়ে মারার পর সেইখানে আর এক মুহূর্তও দাঁড়ায়নি বেলা, যেন পিছনে কোনো ভয়ঙ্কর বিপদ তাড়া করেছে। সেইভাবেই এক দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। দৌড়াতে দৌড়াতে তার শ্বাস অস্বাভাবিকভাবে দ্রুত ওঠানামা করছে, কিন্তু সেই অস্থিরতার মধ্যেও এক ধরনের তৃপ্তি কাজ করছে। কারণ যত রাগী হোক, আজ অন্তত লোকটার শার্টকে কাদামাটি দিয়ে ভরিয়ে দিতে পেরেছে সে। পিছন থেকে এখনো সায়রের গর্জন ভেসে আসছে, বেলা দাঁড়া বলছি। কিন্তু বেলা দাঁড়ানো নিয়ে না, সে আরো দ্রুত পায়ে ড্রয়িং রুমে ঢুকে পড়ল। রুমে তখন সায়রের বাবা সারোয়ার খান খবরের কাগজ পড়ছিল। বেলার মা আর বড় চাচি রান্নাঘরে নাস্তা তৈরি করছিল। হঠাৎ বেলাকে দৌড়ে আসতে দেখে দুজনই অবাক হয়ে বললেন, কি হয়েছে তোর, এইভাবে দৌড়ে আসলি কেন? কিন্তু বেলা কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ পেল না। তার কয়েক সেকেন্ডের মধ্যে দরজার সামনে এসে উপস্থিত হলো সায়র। শার্টের পাশে কাদামাটির দাগ স্পষ্ট, চোখে মুখে বিরক্তির ছাপ, আর কপালের ভাঁজ দেখে বোঝা যাচ্ছে যে তার ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম হয়েছে। বেলার মনে হলো এখনই মনে হয় তার বিরুদ্ধে অভিযোগের এক তালিকা জমা দেওয়া হবে। আশ্চর্য বিষয় হলো ভয় পাওয়ার বদলে তার ভিতরের জেদটা আরো মাথা চাড়া দিয়ে উঠল। সায়রকে এই অবস্থায় দেখে বেলার মা ভুরু কুঁচকে বললেন, এ কি অবস্থা তোমার বাবা? সায়র সরাসরি বেলার দিকে তাকালো, তারপর দাঁতে দাঁত চেপে বলল, আপনার মেয়েকে একটু জিজ্ঞাসা করেন এই বিষয়ে চাচি। বেলা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল, আমার দিকে এইভাবে তাকিয়ে কথা বলবেন না। সায়র ভুরু কুঁচকে জিজ্ঞাসা করল, কেন, তোর দিকে তাকিয়ে কথা বলা নিষেধ? ড্রয়িং রুমে থাকা বড় চাচা সারোয়ার খানের দিকে তাকিয়ে বেলা বলে, দেখছো চাচু, তোমার ছেলে সবসময় আমার সাথে এমন ব্যবহার করে, আমার দোষ ধরে প্রতি সেকেন্ড। তর্জনী আঙুল তাক করে সায়র বলে, কারণ দোষ সবসময় তোরই থাকে। দেখলে চাচু, শুরু হয়ে গেছে আবার। সায়র এক কদম এগিয়ে এসে বলে, আমি শুরু করেছি? তুই একটু আগে কি করেছিস মনে পড়ে? কিচ্ছু করিনি। কাদামাটি ছুঁড়ে মারা কিছু না। বেলা নিজের দোষ ঢাকতে বলে, ওটা ভুল করে ফেলেছি। ভুল? হ্যাঁ, ইচ্ছে করে এক মুঠো কাদামাটি ছুঁড়ে মারাকে ভুল বলে? এই প্রশ্নে বেলা কিছু বলতে পারল না। ওর কাঁচুমাচু মুখ দেখে ড্রয়িং রুমের সবার হাসি চেপে রাখার চেষ্টা করছে। সায়র কপালে হাত ঠেকিয়ে বিড়বিড় করে বলে, আল্লাহ, এই বাদরটার হাত থেকে আমায় রক্ষা করো। বেলা নিজের নামের কটাক্ষ শুনে বলে, আমি বাদর? 100%। কোনো ডাউট আছে তোর? আমি মানুষ, বাদর না। না তুই বাদর। বেলা মুখ বাঁকিয়ে বলে ওঠে, আমি বাদর হলে আপনি চিড়িয়াখানার দারোয়ান। আমাকে সবসময় চিড়িয়াখানার দারোয়ানের মতন পাহারা দেন, সারাক্ষণ আমার পিছনে লেগে থাকেন, যেন আমি খাঁচা ভেঙে পালিয়ে যাব। বেলার কথা শুনে সারোয়ার খান হো হো করে হেসে উঠলেন। সায়র অসহায়ের মতো তার দিকে তাকালো। আব্বু, তুমি এই ইডিয়েটের কথায় হাসছো? সারোয়ার খান নিজের হাসি কন্ট্রোল করে বলে, কোথায় না তো। ঠিক সেই সময় বেলার বাবা বাশার খান দোতলার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সে ঘুমিয়েছিল, কিন্তু ড্রয়িং রুমের হইচই শুনে তার ঘুম উবে গেল। কি হয়েছে দেখতে দ্রুত নিচে নামলো। সায়র চাচাকে দেখে বলে, তোমার এই ইডিয়েট মেয়েকে আজ থেকে সন্ধ্যায় প্রত্যেক দিন আমার রুমে পড়তে পাঠাবে। অর্ধবার্ষিকী পরীক্ষার রেজাল্ট দেখেছো? ইংরেজিতে পেয়েছে মাত্র 17 নাম্বার, যেখানে পাশই মাত্র 33-এ। সামনে টেস্ট পরীক্ষা। তোমার মেয়েকে বলো, সে যদি পরীক্ষায় পাশ করার ইচ্ছা থাকে তাহলে আজকে থেকে আমার কাছে পড়তে আসে। পরে ফেল করলে আমাকে কিছু বলতে পারবে না, এই আমি বলে দিলাম। বাশর খান আশ্চর্য হয়ে পড়ল, ওর রেজাল্ট দিল কবে? আমাকে তো কিছু জানায়নি। সায়র বেলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ওর সেই মুখ আছে রেজাল্ট বলার? তোমার ফেলটু মেয়েকে বলে দিও, পড়ার ইচ্ছা থাকলে সন্ধ্যা 6টার মধ্যে যেন আসে। বাক্য সম্পূর্ণ করে গড়গড় পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা অবস্থায়ও বেলার রাগটা একটুও কমল না, এবং সায়র চলে যাওয়ার পর যেন আরও বেড়ে গেল। লোকটার এমন একটা স্বভাব আছে যা বেলার ভীষণ অপছন্দ। ঝগড়া করবে, রাগ দেখাবে, বকাঝকা করবে, তারপর এমন ভাব নিয়ে চলে যাবে যেন পৃথিবীর সব ভুল একা বেলাই করে।
আশ্চর্যের বিষয় হলো বাড়ির সবাই যেন সায়রের পক্ষ নিয়েই কথা বলে। ব্যাপারটা ভাবলেই যেন বেলার গা জ্বলে যায়। মুখ গোমড়া করে সে নিজের রুমে চলে এলো। দরজাটা ভিতর থেকে বন্ধ করে বিছানায় ধপ করে বসে পড়ল। কিছুক্ষণ আগেও চোখে পানি ছিল, কিন্তু এখন কান্নার জায়গায় পুরোপুরি দখল করে নিয়েছে অভিমান। কেন যে এত রাগ হয় লোকটার ওপর সেটাও ঠিক বুঝতে পারে না সে। অথচ এই মানুষটাকে দিনের মধ্যে একবারও না দেখলে অস্থির লাগে তার। নিজের মনকেই নিজেই বোঝে না বেলা। তাই বালিশটা টেনে নিয়ে মুখ গুজে শুয়ে রইল বেশ কিছুক্ষণ। মায়ের কয়েকবার ডাকার পর অবশেষে গোসল করতে বাথরুমে ঢুকলো সে। মাথার ওপর দিয়ে ঠান্ডা পানি গড়িয়ে পড়তে লাগলো, কিন্তু মনটা তবুও ঠান্ডা হলো না। বরং কাঠগোলাপ গাছের পাশে দাঁড়িয়ে থাকা রূপসা ও সায়র ভাইয়ের দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতে লাগলো। এটা কি সুন্দরভাবে হাসছিল, আর সায়রও স্বাভাবিকভাবেই কথা বলছিল তার সাথে। সায়র কেন রূপসার পক্ষ নিল? কেন সবসময় তাকে বকা দেয়? কেনই বা অন্য মেয়েদের সাথে স্বাভাবিকভাবে কথা বলে? সেই দৃশ্যটা মনে পড়তে আবারও অস্বাভাবিকভাবে বুকের ভিতরে একটা জ্বালা অনুভব করলো বেলা। মনে হলো যেন কেউ তার ভীষণ প্রিয় জিনিস ছিনিয়ে নিতে চাইছে। গোসল শেষ করে নিচে নামতেই খাবার প্রস্তুত। ডাইনিং টেবিলে বসে সবাই গল্প করতে করতে খাচ্ছে, শুধু বেলা চুপচাপ। তার বাবা দু একবার মজা করার চেষ্টা করলেন, কিন্তু বিশেষ কোনো লাভ হলো না। শুধু মাথা নিচু করে খেয়ে গেল। কিন্তু খাওয়ারের মাঝখানেই যখন সায়রের নাম উঠল, তার কান দুটো অদ্ভুতভাবেই খাড়া হয়ে গেল। নিজেকে যতই স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক, লোকটার প্রসঙ্গ এলে তার মনোযোগ সেদিকেই চলে যায়। খাওয়া শেষ করে রুমে এসেই প্রথমে ফোনটা হাতে নিল বেলা। মেসেঞ্জার খুলে ফেক আইডিতে ঢুকে কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো বেলা। এখনো কোনো রিপ্লাই নেই। বিষয়টা তার অহংকারে আঘাত করলো। একজন মানুষ এত ব্যস্ত কিভাবে হতে পারে? তাকে ইচ্ছে করে উত্তর দিচ্ছে না। যত ভাবছে ততই বিরক্ত লাগছে। লিখলো সে, স্যার, আপনার সন্তানের মা আজ খুবই কষ্ট পেয়েছে। মেসেজটা পাঠিয়ে 2 মিনিট অপেক্ষা করলো, কোনো উত্তর নেই। আবারও লিখলো, একজন দায়িত্বশীল বাবা সন্তানের মাকে কখনো এইভাবে অবহেলা করে না। এবারও কোনো উত্তর এলো না। বেলা ভুরু কুঁচকে ফোনের দিকে তাকিয়ে রইল। তারপর আরও একটা মেসেজ পাঠালো, আপনার সন্তান জন্মের আগেই বুঝে গেছে যে তার বাবা খুবই নিষ্ঠুর মানুষ। মেসেজটা পাঠিয়ে নিজেই হেসে ফেলল। সায়র যদি সত্যিই এইসব পড়ে থাকে, তাহলে মনে হয় রেগে ফায়ার হয়ে বসে আছে। ভাবতেই মজা লাগলো তার। রাতের খাবার শেষ করে বই খাতা হাতে নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না বেলার। বরং তার ইচ্ছা ছিল সারা রাত নিজের রুমে দরজা বন্ধ করে শুয়ে থাকবে। কিন্তু এই বদমেজাজি লোকটার জন্য এখন আবার বই খাতা হাতে নিতে হবে। বারান্দার দরজাটা বন্ধ করে বিছানার উপরে ধপ করে বসে পড়ল। তারপর একটা বালিশ টেনে নিয়ে কোলে রাখলো। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর হঠাৎ করেই কোল বালিশ টেনে দুমদাম মারতে লাগলো। বিরক্তি স্বরে বলল, সে বদমেজাজি একটা মানুষ, সারাক্ষণ ধমকানো আর বকাঝকা। মনে হয় পৃথিবীর সবই ভুল, শুধু উনিই ঠিক। বিছানার পাশে রাখা ফোনটা হাতে নিল, আবার নামিয়ে রাখলো। তারপর জানালার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। আজকে বিকেলের ঘটনা যতবার মনে পড়ছে ততবারই মন খারাপ হয়ে যাচ্ছে। সায়র কি একবারও বুঝলো না যে তার খারাপ লাগছিল? একবারও জিজ্ঞেস করলো না কেন সে এমন আচরণ করছে? না, উল্টো শুধু সবার সামনে বকলো। সবসময়ই তাই, যখন কোনো সমস্যা হয় দোষটা আগে বেলার ঘাড়েই পড়ে। বালিশে থুতনি রেখে শুয়ে পড়ল সে। মনে পড়ে গেল কয়েক বছর আগের কথা। সামান্য কোথাও পড়ে গিয়ে যদি চামড়া ছড়িয়ে ফেলতো, সবার আগে ছুটে আসতো সায়র। আর এখন শুধু সারাদিন বকা, ধমক আর রাগ দেখায়। যেন সে বড় হওয়ার সাথে সাথে সায়রের কাছে একটা বিরক্তিকর মানুষে পরিণত হয়েছে। ভাবতেই বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। হয়তো সত্যিই সে বিরক্তিকর, হয়তো সত্যিই সায়র ওকে সহ্য করতে পারে না। আর না হলে অন্যদের সাথে এত সুন্দরভাবে কথা বলতে পারে, আর তার বেলায় আসলেই কপালে ভাঁজ পড়ে যায় কেন? চোখের কোণে হালকা পানি জমে উঠতেই
বিরক্তিতে মুখ ঢেকে নিল বেলা। সে কাঁদবে না, একদমই না। এই হিটলারের জন্য তো নাই। ঠিক তখনই বাইরে থেকে মায়ের ডাক ভেসে এলো। বেলা, পড়তে বসবি না? বেলা সঙ্গে সঙ্গে উত্তর দিল, আজকে পড়বো না। বেলার মা নাজনীন সুলতানা বললেন, কেন? ইচ্ছে করছে না। ইচ্ছে না করলে হবে? হবে। বেলার মা রাগী স্বরে বললেন, হবে না, বই নিয়ে নিচে আয়। তোর বাবা কিছু বলিনি দেখে আমিও বলবো না, সেটা ভুলেও ভাবিস না। মার খেতে না চাইলে দ্রুত সায়রের রুমে যা। বেলা বিরক্ত মুখে ছাদের দিকে তাকিয়ে রইল। কেউ যেন তার কোনো ইচ্ছের মূল্যই দেয় না। আরও 5 মিনিট বিছানায় গড়াগড়ি খেয়ে বই খাতা হাতে নিল সে, তবে পড়ার জন্য নয়, গিয়ে কিছুক্ষণ ঝগড়া করার জন্য। রুমে ঢুকতেই দেখলো সায়র টেবিলের সামনে বসে আছে, সামনে বই খোলা, হাতে কলম, মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব। বেলাকে দেখেও বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু একবার চোখ তুলে তাকিয়ে বলল, বস। বেলার মনোযোগের অবস্থা করুণ। বইটা সামনে খোলা, সামনে খাতা বের করা, হাতে কলম আছে, কিন্তু তার দৃষ্টি বইয়ের লাইন ছেড়ে বারবার সায়রের মুখের দিকে চলে যাচ্ছে। আর সায়রও যেন বিষয়টা টের পাচ্ছে, টেবিলের ওপাশে বসে শান্তভাবে পড়া বুঝিয়ে যাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে চোখ তুলে এমনভাবে তাকাচ্ছে যে বেলা বাধ্য হয়ে আবারও বইয়ের দিকে তাকিয়ে নিচ্ছে। সায়র বলল, এই চ্যাপ্টারটা পড়। সায়রের কণ্ঠ শুনে বেলা বইয়ের দিকে তাকালো ঠিকই, কিন্তু পড়ার বদলে বিরক্ত গলায় বলল, আপনি মানুষকে এত পড়ান কিভাবে? মানে? মানে সারাদিন ক্লাস নেন, বাসায় এসে আবার পড়ান, বিরক্ত লাগে না? সায়র ছোট করে বলে, না। বেলা মন খারাপের স্বরে বলে, কিন্তু আমার লাগে। কলেজে এত ক্লাস করে এসে বাসায় আর পড়ার মুড থাকে না। সায়র কলমটা টেবিলে রেখে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। পৃথিবীর সবচেয়ে অদ্ভুত যুক্তিগুলো সারাক্ষণ তোর মাথায় ঘুরপাক খায় কেন বলতো? কারণ আমি অদ্ভুতই, সেটা তো পুরো এলাকা জানে। বেলা চোখ কুঁচকে তাকিয়ে বলে, আপনি আমাকে অপমান করছেন? না, সত্যি কথা বলছি। আপনি জানেন না সত্যি কথা সবসময় বলতে হয় না? তাহলে মিথ্যা বলবো? মাঝে মাঝে বলতে হয়। তোর তো মিথ্যা বলার পিএইচডি আছে, আমি এইসব মিথ্যা বলতে পারি না। বেলা কাঁদো কাঁদো স্বরে বলে, আপনি আমাকে একটুও সম্মান করে কথা বলেন? সায়র গম্ভীর গলায় বলে, তুই কি সংসদের স্পিকার? বেলা অবাক সুরে বলে, আমি সংসদের স্পিকার হতে যাব কেন? তাহলে এত সম্মান দিয়ে কি করবি তুই? বেলা মাথা চুলকে বিড়বিড় করে বলে, মানুষ হিসেবে একটু সম্মান দিলেই হয়। কিছুক্ষণ আগে বক বক তর্ক করা খুনসুটিতে ভরা ছিল পড়ার সময়টা। বেলা ইচ্ছে করেই একটার পর একটা অপ্রয়োজনীয় কথা বলে বিরক্ত করছিল সায়রকে। কখনো কলম ঘোরাচ্ছে, কখনো খাতার কোনায় ফুল আঁকাচ্ছে, কখনো আবার পড়ার মাঝখানে উল্টোপাল্টা প্রশ্ন করছে। সায়রও মাঝে মধ্যে বিরক্ত হচ্ছে, মাঝে মধ্যে ধমকে দিচ্ছে, আবার কখনো তার উল্টো প্রশ্নগুলো শুনে হাসি চেপে রাখার চেষ্টা করেছে। কিন্তু সময় যতই এগোলো, বেলার ভিতরের ওই অভিমানটা মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো। সারাদিন ধরে যতটা স্বাভাবিক থাকার অভিনয় করেছে, ততটাই ভিতরে ভিতরে কষ্ট পেয়েছে সে। বইয়ের একটা অধ্যায় যখন শেষ করে সায়র যখন পরের টপিক বুঝিয়ে দিচ্ছিল, তখন হঠাৎ করেই বেলা খুব স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করলো, আচ্ছা, রুষা আপু কি কালো আসবে? হয়তো। বেলার হাতের কলমটা থেমে গেল, তবুও মুখ স্বাভাবিক ভাব রেখে বলল, ও আচ্ছা। সায়র এইবার বইয়ের একটা অংশ দেখিয়ে বলতে লাগলো, এই অংশটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়ে রাখবি। বেলা শুনছিল, কিন্তু মনোযোগ ছিল না। কিছুক্ষণ পর আবারও বলল, আপনাদের তো অনেক ভালো বন্ধুত্ব, কতদিন ধরে পরিচয়? কলেজ লাইফ থেকে। খুব স্বাভাবিকভাবেই উত্তর দিল সায়র। তবুও কেন জানি কথাগুলো শুনে বুকের ভিতরটা ভারী হয়ে গেল বেলার। সে মাথা নিচু করে খাতার দিকে তাকিয়ে রইল। সায়র বিষয়টা খেয়াল না করেই বলল, আচ্ছা, এবার পড়ায় মন দে। কিন্তু বেলা আর আগের মতো কথা বলল না, আর কোনো অদ্ভুত প্রশ্ন করলো না, আর কোনো তর্কও করলো না। সায়রের কথাগুলো শুনে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো বেলা। তার স্বভাব এমন না যে বেশিক্ষণ মন খারাপ করে থাকবে। কষ্ট পেলে সে কাঁদে, রাগ হলে ঝগড়া করে,
অভিমান জমে গেলে মাথার ভিতরে সে এমন উল্টোপাল্টা কল্পনা করতে শুরু করে যে সেগুলো শুনলে সুস্থ মানুষও মাথায় হাত দিয়ে বসে পড়বে। খাতার ওপর চোখ রাখলেও তার মাথায় তখন একটাও পড়াশোনা ঢুকছে না, বরং বারবার একটা কথাই ঘুরপাক খাচ্ছে, রূপসা আবার আসবে, হয়তো কাল, হয়তো বা পরশু। ভাবতে ভেলার ভিতরে একটা অদ্ভুত বিরক্তি কাজ করতে শুরু করলো। কলমের ঢাকনাটা দাঁতের ফাঁকায় চেপে ধরে সে গভীর চিন্তায় ডুবে গেল। রূপসাকে তার কোনোদিনই বিশেষ খারাপ লাগতো না, বরং আগে বেশ ভালোই লাগতো। কিন্তু মেয়েটার একটাই সমস্যা, সে প্রয়োজনের তুলনায় সায়র ভাইয়ের আশেপাশে একটু বেশিই থাকে, চিপকে থাকার চেষ্টা করে। আর এই একটা কারণেই রূপসা বেলার অপছন্দের তালিকায় বেশ ভালো একটা অবস্থায় চলে এসেছে। কিছুক্ষণ ভাবতেই তার মাথায় একটা প্ল্যান এলো। যে চোখ দুটোই কমিনিট আগেই কষ্টে ভরা ছিল, সেখানে এখন এক দুষ্টুমির ঝলক দেখা যাচ্ছে। তবে সঙ্গে সঙ্গে আর একটা চিন্তা মাথায় এলো, যদি কিছু করতে গিয়ে সায়র রেগে যায়, যদি আবার সবার সামনে বকা দেয়। ভাবনাটা আসতেই মুখটা আবার একটু মলিন হয়ে যায়, কারণ পৃথিবীর অনেক কিছুই সে সহ্য করতে পারে, কিন্তু সায়র যখন অন্যদের সামনে তাকে ধমক দেয়, তখন অদ্ভুতভাবে তার খুব খারাপ লাগে। তবু পরের মুহূর্তে নিজের জেদি মনকে বোঝালো, না, যা হবে পরে দেখা যাবে। সায়র বিষয়টা লক্ষ্য করে সন্দেহ ভরা গলায় বলল, তুই আবার কি ভাবছিস? বেলা চমকে উঠে বলল, কিছু না, তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা ভাবছিস। আমি খুব নিরীহ বাচ্চা, সবসময় আমার দোষ খুঁজবেন না। সায়র চোখ বাঁকিয়ে বলল, তোর চোখ দেখে বোঝা যাচ্ছে তুই কোনো ঝামেলা করার পরিকল্পনা করছিস। বেলা নির্দোষ মুখ বাঁকিয়ে বলল, আমি এত ভালো একটা মেয়ে, আমি কেন ঝামেলা করব? সায়র শুকনো গলায় বলে, এই কথাটা শুনেই আমার সবচেয়ে বেশি সন্দেহ হয়। বেলা মুখ ঘুরিয়ে হাসি চেপে রাখলো, কারণ লোকটা হয়তো জানে না, কিন্তু তার সন্দেহ একদম ভুলো না। মাথার ভিতরে ইতিমধ্যে একটা ছোটোখাটো সভা বসে গেছে। সেই সবার একমাত্র আলোচ্য বিষয়, রূপসা মেয়েটা আগামীকাল আসুক, তারপর মজা বুঝবে সে। বেলা কি জিনিস!